আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বিশ্বব্যাপী মহামারী করোনার কবলে আজ আমরা সবাই গৃহবন্দী। এই অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্দেশিত হয়ে বাংলাদেশের বিভিন্ন কলেজ অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা সরকারি মহিলা কলেজও অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামান নাসের স্যার। আমি বিশেষভাবে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের মোগল সম্রাট শাহজাহান নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদুল্লাহ মজুমদার স্যার তোমাদের ক্লাস নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আজকের এই ক্লাসটি উপভোগ করি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচিতি সম্পর্কে অবগত আছো। তারপরেও আমি আমার ডিটেলস এখানে দিয়েছি। চলো আমরা ছবিগুলো লক্ষ্য করি। এখানে দুটি ছবি আছে। প্রথম ছবিটি মুঘল সম্রাট শাহজাহান এবং দ্বিতীয় ছবিটি তার স্ত্রী মমতাজ মহলের। তাহলে আজকে আমরা আলোচনা করব মুঘল সম্রাট শাহজাহান সম্পর্কে। আজকের এই শ্রেণী পাঠ শেষে তোমরা সম্রাট শাহজাহান সম্পর্কে তার প্রাথমিক জীবন সম্পর্কে বলতে পারবে, তার প্রাথমিক বিপত্তি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সাম্রাজ্য সম্প্রসারণ নীতি ব্যাখ্যা করতে পারবে, স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশে তার অবদান সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। তার প্রাথমিক জীবন। সম্রাট শাহজাহানের পুরো নাম আবুল মুজাফর শিহাবুদ্দিন মোহাম্মদ সাহিব ই কিরান সানি শাহজাহান পাদশাহ গাজী। তার জন্ম হয়েছে 1592 খ্রিস্টাব্দে। তার পিতার নাম সম্রাট জাহাঙ্গীর, তার মাতার নাম জগৎ গোসাই, যিনি রানা উদয় সিংহের কন্যা ছিলেন। মূলত রানা উদয় সিংহ ছিলেন একজন রাজপুত রমণী, তার উদরেই মূলত তার জন্ম। সম্রাট শাহজাহানের প্রকৃত নাম হচ্ছে খুররম, তার উপাধি হচ্ছে শাহজাহান। উল্লেখ্য, তিনি দক্ষিণাত্য যখন বিজয় করেছিলেন, এতে উল্লসিত হয়ে তার পিতা জাহাঙ্গীর তাকে শাহজাহান উপাধি দিয়েছিলেন। এর অর্থ হচ্ছে জগতের অধীশ্বর। তিনি মূলত মোগলদের পঞ্চম শাসক ছিলেন। তার 20 বছর বয়সে তার সাথে বিয়ে হয়েছিল তার মামাতো বোন অর্থাৎ মমতাজ মহল, যার প্রকৃত নাম হচ্ছে আরজুমান্দ বানু, এবং তিনি 1627 খ্রিস্টাব্দে ক্ষমতাসীন হয়েছিলেন। এবার আমরা জেনে নেই প্রাথমিক বিপত্তি। সম্রাট শাহজাহানের প্রাথমিক বিপত্তি এবং তার গৃহীত পদক্ষেপ সম্পর্কে আমরা জেনে নেই। তার প্রথম দিকে যে বিদ্রোহগুলো দেখা দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল যুজুর সিংহের বিদ্রোহ। তিনি মূলত বুন্দেলখণ্ডের রাজপুত্র সর্দার সিংহদেবের পুত্র ছিলেন এবং তিনি সম্রাট শাহজাহানের ক্ষমতা গ্রহণ করার প্রথম বছরেই বিদ্রোহ করেছিলেন। এজন্য সম্রাট শাহজাহান তার বিরুদ্ধে প্রথমত তার প্রধান সেনাপতি মহব্বত খানের নেতৃত্বে 1627 খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করেছিলেন এবং পরবর্তীতে যুজুর সিংহ যখন আবার বিদ্রোহ করেছিল তখন সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের মাধ্যমে সেখানে অভিযান পরিচালনা করেন। আওরঙ্গজেব 1634 খ্রিস্টাব্দে
যুযুর সিংহের বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয়ত, খানজাহান লোদির বিদ্রোহ। দাক্ষিণাত্যের সাবেক সুবাদার এবং আফগান সর্দার খানজাহান লোদি, তিনি অত্যন্ত একজন দক্ষ শাসক ছিলেন। তিনি যুযুর সিংহের বিদ্রোহের সুযোগ নিয়ে দক্ষিণাত্যে বিদ্রোহ করেন এবং এই ক্ষেত্রে তাকে দক্ষিণাত্যের অনেক শাসকরাই তাকে সহযোগিতা করেছিল এবং সম্রাট শাহজাহান তার বিদ্রোহ দমন করার জন্য সেনাপতি আবদুল্লাহ এবং মুজাফফরের নেতৃত্বে বাহিনী প্রেরণ করে দীর্ঘ 3 বছরের প্রচেষ্টায় 1628 থেকে 31 এই দীর্ঘ 3 বছরের প্রচেষ্টায় খানজাহান লোদির বিদ্রোহ দমন করতে শাহজাহান সক্ষম হয়েছিলেন। তৃতীয়ত, পর্তুগিজদের বিরুদ্ধে তার অভিযান। বাংলা, বিশেষত সাতগাঁ এবং হুগলি, এই অঞ্চলে ছিল পর্তুগিজদের বিচরণ এবং পর্তুগিজরা মূলত হারমাত বা জলদস্যু হিসাবেই পরিচিত। তাদের মূল পেশা হচ্ছে ব্যবসার আড়ালে লুটতরাজ করা এবং তারা নানানভাবে সম্রাট শাহজাহানের প্রতি বিরক্ত করেছিল। বিশেষত আমরা জানি সম্রাট শাহজাহান তার পিতা সম্রাট জাহাঙ্গীরের সময় তিনি যখন বিদ্রোহ করেছিলেন তখন তার বয়স ছিল 30 বছর, অর্থাৎ তার জন্ম 1592। সেই হিসাবে আমরা দেখি যে 30 বছর যদি হয়ে থাকে তাহলে 1632 খ্রিস্টাব্দে 1622 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহ করেছিলেন এবং এই সময় তিনি বাংলায় আশ্রয় নিয়েছিলেন। বাংলায় আশ্রয় নেওয়ার সময় পর্তুগিজদের সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু পর্তুগিজরা তাকে সহায়তা তো করেইনি, বরং উল্টো তাকে বিরক্ত করেছে। এবং বলা হচ্ছে, ঐতিহাসিকরা বলছেন যে সেই সময় সম্রাট শাহজাহানের স্ত্রী এবং তার একজন কৃতদাসী ছিল যার শ্লীলতাহানি করেছিল পর্তুগিজ। ফলে স্বভাবতই সম্রাট শাহজাহান তাদের প্রতি বিরক্ত ছিলেন এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করাটা তিনি অত্যন্ত যুক্তিগত মনে করেছিলেন। এই কারণে 1632 খ্রিস্টাব্দে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং এতে প্রায় 10,000 পর্তুগিজ নিহত হয়েছিল এবং 4,400 পর্তুগিজ বন্দী হয়েছিল। সম্রাট শাহজাহানের আরও একটি বড় বিপত্তি দেখা দিল দক্ষিণাত্যে দুর্ভিক্ষ এবং মহামারী। গুজরাট, খানদেশ এবং দাক্ষিণাত্যে 1630 থেকে 32 পর্যন্ত এই 3 বছরে মহামারী দেখা দিল এবং বলা হচ্ছে যে এই সময়টা, বিশেষ করে আমরা জানি যে ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে অনেকেই বলেছেন যে এই মহামারীর সময় সম্রাট শাহজাহান যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে এই কারণেই দক্ষিণাত্যে এই ধরনের বড় ধরনের দুর্যোগ দেখা দিয়েছিল এবং প্রায় 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল। তবে দরবারে ঐতিহাসিকরা বলছেন যে আসলে সম্রাট শাহজাহান যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন বলেই সেখানে মৃত্যুর হার কম ছিল। এবার আমরা সম্রাট শাহজাহানের সাম্রাজ্য সম্প্রসারণ নীতি একটু দেখি। তোমরা লক্ষ্য করেছ এইখানে একটি ম্যাপ দেওয়া আছে এবং এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল অঞ্চল ধরে মুঘল সম্রাট শাহজাহানের রাজত্ব অবস্থিত। সম্রাট শাহজাহান তার এই সম্প্রসারণ নীতিতে 3টা ভাগে আমরা বিভক্ত করেছি। প্রথম ভাগটি হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত নীতি। আমরা জানি ভারতবর্ষে বারবারই উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বহির্শত্রু আক্রমণ করত। এই কারণে পূর্ববর্তী শাসকদের মতোই সম্রাট শাহজাহানও সেই অঞ্চলে শক্তিশালী অবস্থা গ্রহণ করেছিলেন এবং এরই অংশ হিসাবে 1638 খ্রিস্টাব্দে কান্দাহার মুঘলরা আক্রমণ করে এবং সেটি তাদের অধীনে আসে। 1648 সালে পারস্য সম্রাট দ্বিতীয় আব্বাস আক্রমণ করলে মুঘল সুবাদার দৌলত খান সেখান থেকে পালিয়ে যান এবং তিনি মুঘল সম্রাটের কাছে রিপোর্ট করেন। এতে মুঘল সম্রাট শাহজাহান বিরক্ত হলেন এবং সেখানে তিনি 1649 সালে আমরা দেখি যে সম্রাট আওরঙ্গজেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ 3 বছর, অর্থাৎ মাঝখানে মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আওরঙ্গজেব সেখান থেকে ফিরত এসেছিলেন এবং 52 সালে আবার অভিযান পরিচালনা করেন, কিন্তু আসলে এই অভিযানে মুঘলরা ব্যর্থ হয়েছিল, তারা সাফল্যতা অর্জন করতে পারেনি, কারণ সেখানকার আবহাওয়া এবং বিশেষত ঠান্ডাজনিত কারণে মুঘল বাহিনী সেখানে সুবিধা করতে পারেনি। দ্বিতীয়ত, তার সম্প্রসারণ নীতির মধ্যে
মধ্য এশিয়া নীতি। আমরা জানি মোগলদের আদি নিবাস হচ্ছে মধ্য এশিয়া এবং তারা চেয়েছিল ভারতবর্ষের পাশাপাশি তাদের মূল আদি অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে রাখা, কিন্তু আমরা জানি যে এটি নানান কারণেই সম্ভব হয়নি। বিশেষত বোখারার রাজা ইমামকুলি ও তার পুত্র তারা দীর্ঘদিন এই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু 1646 খ্রিস্টাব্দে রাজা ইমামকুলি ও তার পুত্র আব্দুল আজিজের মধ্যে গৃহবিবাদ দেখা দেয়। এই সুযোগে 1646 খ্রিস্টাব্দে সম্রাট তার কনিষ্ঠ পুত্র মুরাদ এবং তার আরেক সেনাপতি আলী মর্দান তাদের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করেন এবং 1647 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব এবং সুজার নেতৃত্বে তার আরেক পুত্র সুজা, এই দুজনের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করেন, কিন্তু এই অভিযানটিও মুঘলদের সাফল্য অর্জন করতে পারেনি, কারণ সেখানকার আবহাওয়া তাদেরকে সমর্থন করেনি, তারা সেখানে ব্যর্থ হয়েছিল। সর্বশেষ সম্রাট শাহজাহানের যেই শক্তিশালী নীতি ছিল সেটি হচ্ছে দাক্ষিণাত্য নীতি। দাক্ষিণাত্য নীতিটিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমত আহমদনগর অধিকার, যেটি মুঘল সম্রাট শাহজাহান 1633 খ্রিস্টাব্দে অধিকার করতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয়ত বিজাপুর অধিকার, এখানে 1636 খ্রিস্টাব্দে সুলতান কুতুব শাহ তিনি সেখানকার শাসনকর্তা ছিলেন, মুঘল আধিপত্য মেনে নিতে বাধ্য হয়েছিলেন। আর সর্বশেষ অভিযানটি হচ্ছে বিজাপুর অধিকার, 1636 খ্রিস্টাব্দে সুলতান আদিল শাহ মুঘল অধীনতা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। মূলত এই দক্ষিণাত্যে অভিযানটি সাফল্য এসেছিল মুঘল সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র আওরঙ্গজেবের হাত ধরেই। আর এই আওরঙ্গজেব সেখানে সাফল্য অর্জন করার কারণেই আমরা দেখেছি যে সম্রাট শাহজাহান তাকে সেখানকার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন, ফলে তিনি দীর্ঘদিন সেখানে অবস্থান করে মুঘলদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তার পুত্র শাহ, আমরা জানি যে তার পুত্র বড় পুত্র দারাশিকোর ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছিল এবং পুনরায় তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার আসি আমরা মুঘল সম্রাট শাহজাহানের সবচেয়ে বড় যে কৃতিত্ব, তার স্থাপত্য এবং চিত্রশিল্পের বিকাশে তার কি অবদান সেটি একটু জেনে নিই। এই ছবিটি আমাদের দেখলেই বোঝা যায়, এটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়ে না। এটি শুধু যে আমরা যারা ইতিহাসের শিক্ষার্থী তাদের জন্য নয়, বরং সারা পৃথিবীর মানুষের মনেই এক ধরনের দাগ কাটে। কেউ ভাবেন এটি হচ্ছে প্রেমের উজ্জ্বল নিদর্শন। মূলত আমরা এখানে মূল্যায়ন করব এখানকার স্থাপত্যিক বৈশিষ্ট্যের কারণে। এটি হচ্ছে তাজমহল। যে তাজমহল তৈরি করেছেন মুঘল সম্রাট শাহজাহান, কিন্তু তার স্থপতি হিসাবে নিযুক্ত ছিলেন ওস্তাদ ঈশা সিরাজি, যিনি একজন ইরানি। তবে তাকে সহযোগিতা করেছেন একজন বাঙালি শিল্পী যার নাম হচ্ছে বলদে দাস, এবং তিনি তাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছেন ঈশা সিরাজিকে। মূলত এই তাজমহলের মূল পরিকল্পনাবিদ ছিলেন শিল্পী ইস্পাহান দিয়ার রুমি, এবং এই তাজমহলটি অবস্থিত আগ্রায়। যেটি আগ্রার রেড ফোর্ট বা লাল কিল্লা, এটির কাছে এটি অবস্থিত। এই স্থাপনাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সাদা মার্বেল পাথর। উল্লেখ্য, তোমাদেরকে জানতে হবে যে সম্রাট শাহজাহান অন্যান্য মুঘল সম্রাটদের থেকে তিনি সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন, এই অর্থে যে ইতিপূর্বের যে সম্রাটরা ছিলেন তারা স্থাপত্যের ক্ষেত্রে ব্যবহার করেছেন লাল পাথর কিংবা লাল রং। এই ক্ষেত্রে সম্রাট শাহজাহান তিনি উন্নত পাথর ব্যবহার করেছেন এবং সাদা মার্বেল পাথরের প্রতি তার সবচেয়ে বেশি ঝোঁক ছিল, এবং এই মার্বেল পাথরগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি সংগ্রহ করেছেন। এই তাজমহলটি নির্মাণ করতে সম্রাট শাহজাহানের 22 বছর লেগেছে। 1632 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয়ে 1653 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় লেগেছে, এবং 20,000 শ্রমিক নিরলসভাবে কাজ করেছেন। এবং এটি নির্মাণের উদ্দেশ্য হচ্ছে তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষা, এবং এটি এক ধরনের সমাধিসৌধ। এবার এই ছবিটি একটু আমরা লক্ষ্য করি। এটি
মূলত সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন। এটির স্থপতি ছিলেন বেবাদল খান। এটি তৈরি করতে যে উপাদান ব্যবহার করা হয়েছে স্বর্ণ এবং মণিমুক্তা। এটির নির্মাণ সময়কাল ছিল 1628 থেকে 1635, অর্থাৎ দীর্ঘ 7 বছর সময় লেগেছে এটি তৈরি করতে। এবং এই ময়ূর সিংহাসন তৈরি করতে সম্রাট শাহজাহান 8 কোটি টাকা ব্যয় করেছিলেন এবং এটি অলঙ্করণ করা হয়েছে লতাপাতা, ময়ূর, ফলবান বৃক্ষ ইত্যাদি দ্বারা। তোমরা যদি এই ছবিটি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এটি 4টি খুঁটির উপরে তৈরি করা হয়েছে। উপরে একটি ছাদ আছে এবং নিচে একটি বসার ব্যবস্থা করা হয়েছে এবং এই তক্তে ওঠার জন্য 3টি সিঁড়ি বা 3টি ধাপ আছে। মূলত এই ময়ূর সিংহাসনটির দৈর্ঘ্য 3.5 গজ এবং প্রস্থ হচ্ছে 2.5 গজ। এটি উচ্চতা 5 গজ, অর্থাৎ 10 হাত বিশিষ্ট। এবং তোমরা যদি খেয়াল করো এই নিচের দিকে দেখা যাচ্ছে যে এখানে 2টি ময়ূর মুখোমুখি অবস্থানে আছে। এমনিভাবে উপরের দিকেও 2টি ময়ূর যেটি মুখোমুখিভাবে আছে এবং এটি সম্রাট শাহজাহানের উন্নত মস্তিষ্কেরই পরিচায়ক এবং এটি খুবই কারুকার্যপূর্ণ, যেটি এখন আর ভারতবর্ষে নেই। আমরা দেখি যে মুঘল সম্রাটদের পতনের পরে পারস্য সম্রাট নাদির শাহ তিনি যখন ভারত আক্রমণ করেন এটি নিয়ে যান এবং পরবর্তীতে ব্রিটিশরা যখন এই অঞ্চলে আসে তখন তারা পারস্য থেকে এটি ইংল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এটি পরবর্তীতে জাহাজডুবিতে হারিয়ে গিয়েছে বলে ঐতিহাসিকরা মত দিয়েছেন। আমরা মুঘল সম্রাট শাহজাহানের আরও কয়েকটি স্থাপত্য দেখি। এটি হচ্ছে তার দিওয়ানি আম। এটি মূলত র্যাডফোর্ডের ভিতরেই একটি প্রাসাদ এবং এখানে মুঘল সম্রাটের রাজদরবারের সভাসদরা বসতেন। এবং এই ছবিটি হচ্ছে দিওয়ানি খাস, এটিও র্যাডফোর্ডের ভিতরেই অবস্থিত। আমরা তার আরও কিছু স্থাপনা দেখি। এটি হচ্ছে দিল্লির কেন্দ্রীয় মসজিদ এবং এটিও মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছেন। তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে মুঘল সম্রাটরা স্থাপত্যের ক্ষেত্রে নতুনত্ব নিয়ে এসেছেন। তাদের এই মসজিদগুলোতে সাধারণত গম্বুজ এবং এর উপরে নানান ধরনের অলঙ্করণ ব্যবহার করেছেন। মূলত এটি ভারতবর্ষের সালতানাত যুগের যেই বৈশিষ্ট্য ছিল সেটি থেকে সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। এই স্থাপনাটা একটু খেয়াল করো। এটি হচ্ছে শীষ মহল, যেটি লাহোরে অবস্থিত। তোমরা একটু খেয়াল করো যে এখানে কি পরিমাণে অলঙ্করণ করা হয়েছে এবং এটি দেখলেই বোঝা যায় এটি কিন্তু খুব সহজ কাজ নয়। এবং তোমাদেরকে একটু ভাবতে হবে যে এখন থেকে 400 বছর আগে মোগল সম্রাটরা এগুলো তৈরি করেছেন এবং এখন আমরা আধুনিক স্থাপত্যবিদ্যায় নানান ধরনের উপকরণ ব্যবহার করার ফলে তৈরি করা যতটা সহজ সেই সময় কিন্তু অতটা সহজ ছিল না। ফলে একেবারে কোনো রকম ঢালাই ছাড়া কিভাবে পাথর এবং অন্যান্য উপকরণের মাধ্যমে এই স্থাপত্য তৈরি করা হয়েছে এটি আসলেই ভাববার বিষয়। চলো এবার আমরা একটা বাড়ির কাজ দেখি। করিম সরকার তার পিতার মতো শৌখিন, রুচিশীল ও স্থাপত্যের প্রতি দুর্বল ছিলেন। তিনি বসবাসের জন্য একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেন। অফিসে বসার জন্য কারুকার্যপূর্ণ চেয়ার তৈরি করেন। স্ত্রীর প্রতি ছিল তার অসীম ভালোবাসা। স্ত্রীর অকাল মৃত্যুতে তিনি ভীষণ মুষড়ে পড়েন। তিনি স্ত্রীর স্মৃতি রক্ষার্থে বহু অর্থ ব্যয়ে একটি সৌধ নির্মাণ করেন। এটি মূলত তোমাদের প্র্যাকটিস করার জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। এর আলোকে কি প্রশ্ন হতে পারে আমরা একটু দেখি। প্রশ্নগুলো দেখো। ক নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি? আমি আমার এই পাঠে এই নামটি কিন্তু উল্লেখ করেছি, এখন আমি বলছি না, তোমরা এটি পড়ার চেষ্টা করবে এবং উত্তরটি খাতায় লেখার চেষ্টা করবে। খ নাম্বার, আওরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয় কেন? যদিও এই প্রশ্নটি সম্রাট শাহজাহানের সাথে সম্পর্কিত নয়, এটি এই অধ্যায়ের একটি প্রশ্ন। আওরঙ্গজেব সম্পর্কে যখন ক্লাস নেওয়া হবে তখন এটি আমরা বিস্তারিত বলার চেষ্টা করব।
আশা করি তোমরা সেই ক্লাসটি উপভোগ করবে। গ নাম্বার, উদ্দীপকের সাথে কোন মোগল সম্রাটের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের এই ক্লাসের প্রেক্ষিতে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটি বাসায় প্র্যাকটিস করবে। ঘ নাম্বার, উক্ত সম্রাটের স্থাপত্য কীর্তির মূল্যায়ন করো। তোমরা আজকে আমি যেই বিষয়গুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এর আলোকেই এই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমাদেরকে ধন্যবাদ আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। তোমরা প্রত্যেকেই ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং অন্যকেও নিরাপদে রাখবে। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সকলেই ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করছি। আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।